ইউরোপিয়ান মিত্রদের উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প। ফলে কিয়েভের কর্মকর্তারা মনে করছেন তাদেরকে একপেশে করে ফেলছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। আবার ইউরোপের নিরাপত্তার বিষয়ে নানাবিধ টালবাহানা করতে দেখা যাচ্ছে ওয়াশিংটনকে। তাই নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপ আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে না বলে মন্তব্য করেছে ফ্রান্স। ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েন ও সম্পর্কের অবনতির মধ্যেই এই মন্তব্য করল ইউরোপীয় পরাশক্তি এই দেশটি। 19 ফেব্রুয়ারি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি জানিয়েছে, ফ্রান্স সরকারের মুখপাত্র সোফি প্রাইমাস বলেছেন, ইউরোপ তার নিরাপত্তার জন্য আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে না। বুধবার তিনি মন্ত্রিপরিষদের বৈঠকে বলেন, যদিও আমেরিকানরা স্পষ্টতই আমাদের মিত্র রয়ে গেছে, তবে আমাদের নিরাপত্তার জন্য তাদের উপর আর আমরা ইউরোপিয়ানরা নির্ভর করতে পারি না। সোফি প্রাইমাস বলেন, নিজের সুরক্ষার জন্য অন্য শক্তির কাছে তার নিরাপত্তা অর্পণ করতে পারে না বলে ইউরোপ উপলব্ধি করছে। এছাড়া ইউরোপের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতা ঝুঁকিতে রয়েছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এছাড়া গত সোমবার প্যারিসে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর দেওয়া বিবৃতিতে প্রাইমাস ইউক্রেনের সাথে সংহতি এবং একটি শক্তিশালী ও টেকসই শান্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। এমনকি আলোচনায় ইউরোপ এবং ইউক্রেনের উপস্থিতি ছাড়া কোনো স্থায়ী শান্তি অর্জিত হবে না বলেও জোর দিয়ে জানান তিনি। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয়দের অংশগ্রহণ ছাড়াই ইউক্রেন শান্তি আলোচনার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনা শুরু করার পর এই মাসে মার্কিন ইউরোপীয় সম্পর্কের অবনতি ঘটেছে। এই সপ্তাহান্তে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনের জন্য ট্রাম্পের বিশেষ দূত কিথ কোলেগ নিশ্চিত করেন, ইউক্রেনে শান্তির বিষয়ে পরিকল্পিত মার্কিন রাশিয়া আলোচনায় ইউরোপীয়দের আমন্ত্রণ জানানো হবে না। উত্তেজনা আরও বাড়িয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ পরামর্শ দিয়েছেন, ইউক্রেনে শান্তি রক্ষার জন্য ইউরোপের দেশগুলোর সৈন্য সরবরাহ করা উচিত, যুক্তরাষ্ট্রের নয়। প্রসঙ্গত, ট্রান্স আটলান্টিক সম্পর্ক, ইউক্রেনের পরিস্থিতি, সম্ভাব্য শান্তি আলোচনা এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে প্রধান বেশ কয়েকটি ইউরোপীয় দেশের নেতারা সোমবার প্যারিসে জড়ো হয়েছিলেন। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি বিষয়ক আলোচনা শুরুর আগে ইউরোপিয়ান নেতারা গেল সোমবার প্যারিসে অনানুষ্ঠানিক যে বৈঠক করেছেন তাতে তারা এই শান্তি চুক্তির বিষয়ে সন্দেহ পোষণ করেছেন। তারা অব্যাহতভাবে ইউক্রেনকে সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। মস্কোর আগ্রাসন মোকাবেলায় তারা কিয়েভকে যৌথভাবে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সংলাপ শুরুর মধ্যে ভিন্ন কিছু হতে পারে এমন কোনো রকম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ইউরোপিয়ান নেতারা। এমনিতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আগে থেকে আরও কয়েক গুণ অবনতির পথে। এর মাঝেই দফায় দফায় বাকযুদ্ধে জড়াচ্ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি জেলেনস্কিকে স্বৈরাচার হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ব্যাপক দ্বন্দ্ব দেখা দিয়েছে। এমন সময়ই তাকে নির্বাচনবিহীন স্বৈরাচার হিসেবে আখ্যা দিলেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নির্বাচনবিহীন স্বৈরাচার জেলেনস্কি দ্রুত আগালে ভালো হবে, নয়তো তার শাসনের জন্য কোনো দেশ অবশিষ্ট থাকবে না। ইউক্রেনে 2019 সালে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিলেন জেলেনস্কি। এর মাত্র 3 বছরের মাথায় 2022 সালের 25 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক হামলা চালায় রাশিয়া। গত বছর তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয়েছে। তবে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধরত থাকায় সেখানে আপাতত সামরিক শাসন জারি রয়েছে। ফলে মেয়াদ শেষ হলেও তিনি প্রেসিডেন্ট হিসেবে রয়ে গেছেন। এছাড়া ইউক্রেনে যুদ্ধ চলার সময় নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা নেই। জেলেনস্কিকে স্বৈরাচার বলা ছাড়াও তাকে নিয়ে যা তা কথা বলেছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে কৌতুক অভিনেতা হিসেবে উল্লেখ করে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন, সফল কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি। ভাবুন, যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন খরচ করে একটি যুদ্ধে যুক্ত হয়েছে যেটি কখনো জেতা যাবে না,
যেটি কখনোই শুরু হওয়া উচিত ছিল না। এটি এমন যুদ্ধ যা জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ছাড়া কখনো সমাধান করতে পারবে না। ট্রাম্প আরও লিখেছেন, আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি ইউক্রেনের ক্ষেত্রে ভয়াবহ সব কাজ করেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে, লাখ লাখ মানুষ অপ্রয়োজনে মারা গেছে, আর এই মৃত্যু অব্যাহত রয়েছে। এদিকে এর আগে ট্রাম্পের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার ভুল তথ্যের মধ্যে রয়েছেন। অন্যদিকে সৌদি আরবে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 19 ফেব্রুয়ারি বুধবারের এই সংবাদ সম্মেলনে ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির সম্পর্কের ফাটল পরিষ্কার হয়েছে। সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র নিয়েও কথা বলেছেন জেলেনস্কি। তিনি লিখেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা কাজ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তৈরি করা অপতথ্যের ফাঁদে আটকা পড়েছেন। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে তোপ দাগেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে যাওয়ার বিষয়ে বলেন, আমি এটা বলতে ঘৃণা করছি, তারপরও বলি ইউক্রেনের নেতার প্রতি জনসমর্থনের হার 4% নেমে এসেছে, যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশের সাবেক সরকার যা পারেনি সেই অসম্ভব কাজগুলোকেই একের পর এক বাস্তবে রূপ দিচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতের লক্ষ্যে দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভার্চুয়াল বৈঠকে কথা বলেছিলেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে। এরপর থেকে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ইলন মাস্কের স্টারলিংক। মজার বিষয় হল 13 ফেব্রুয়ারি ডক্টর ইউনূসের সাথে মাস্কের ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টা এক্স অ্যাকাউন্টে সুখবর জানিয়ে লেখেন, মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ এক বৈঠক হলো। আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। তার সঙ্গে মিলে বাংলাদেশে স্টারলিংক চালু করার আশা করছি। এই পোস্টে আবার কিছুক্ষণের মধ্যেই কমেন্ট করেন ইলন মাস্ক। জবাবে তিনি বলেন, এটার জন্য মুখিয়ে আছি। জানি এই সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়, তবে যে স্টারলিংকে নিয়ে এত মাতামাতি সেটি আসলে কি, কিভাবেই বা এটি কাজ করে? বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য, সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারে স্যাটেলাইট ইন্টারনেট। এই পদ্ধতিতে দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে স্টারলিংক। এটি মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা স্পেস এক্সের একটি অঙ্গ সংস্থা, যা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা দিয়ে চলেছে। বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেয়া হয় তা মূলত সাবমেরিন কেবল নির্ভর, অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপিরা মানুষকে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। কিন্তু স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেস এক্সের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি বা ভূস্থির উপগ্রহ থেকে আসে, যা ৩৫,৭৮৬ কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক, যা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে। চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত করা হিসেব অনুযায়ী স্টারলিংক ইতোমধ্যে ৬,৯৯৪টি স্যাটেলাইট স্থাপন করেছে। এইসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় ৩৪২ মাইল বা ৫৫০ কিলোমিটার উপরে কক্ষপথে ঘুরছে। স্পেস এক্সের স্টারলিংক প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে এবং ২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্বের প্রায় ১০০টির বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে। দক্ষিণ এশিয়ায় ভুটানে সর্বপ্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়। প্রথাগত স্যাটেলাইট ইন্টারনেট সাধারণত একটি একক জিও স্টেশনারি স্যাটেলাইটের ওপর নির্ভর করে। সেই তুলনায় স্টারলিংকের স্যাটেলাইটগুলো ভূপৃষ্ঠের অনেক কাছ দিয়ে উড়ে বেড়ায়। এর ফলে সংযোগের সময় যেমন কম লাগে, তেমনি গতিও বেড়ে যায়। স্টারলিংকের প্রতিটি স্যাটেলাইট 4টি অ্যারো অ্যান্টেনা এবং 2টি প্যারাবোলিক অ্যান্টেনা ব্যবহার করে। ফলে স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশনের অ্যান্টেনার মতো একটি ডিভাইস বসাতে হবে, যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টারলিংকের রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পাবেন।
স্টারলিংকের ইন্টারনেটের ডাউনলোড গতি 25 থেকে 220 এমবিপিএস বা মেগাবাইট পার সেকেন্ড। তবে বেশিরভাগ ব্যবহারকারী 100 এমবিপিএস এর বেশি গতি পান। স্টারলিংকে আপলোড গতি সাধারণত 5 থেকে 20 এমবিপিএস এর মধ্যে থাকে। ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার গত জানুয়ারির হিসেব অনুযায়ী বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি 40 এমবিপিএস এর কিছু কম, আপলোডের গতি 13 এমবিপিএস এর মতো। ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড গতি প্রায় 51 এমবিপিএস, আপলোডের ক্ষেত্রে তা প্রায় 49 এমবিপিএস। অবশ্য বাসাবাড়িতে সাধারণ গ্রাহকেরা গতি পান আরও কম। গ্রামে অনেক জায়গায় ইন্টারনেট সংযুক্ত হওয়াই কঠিন হয়ে পড়ে। তাই যদি স্টারলিংক বাংলাদেশে আসে তাহলে দেশবাসী ইন্টারনেট সেবার এক ভিন্ন রকম অভিজ্ঞতা পাবে। এখন আসি খরচের কথায়। স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে বাসাবাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে। সেখানে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিক স্ট্যান্ড, রাউটার, তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই। এটাকে স্টারলিংক কিট বলা হয়, যার মূল্য $349 থেকে $599 পর্যন্ত, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 43 থেকে 74 হাজার টাকা। আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক সর্বনিম্ন ফি $120 বা প্রায় 15,000 টাকা। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি। তবে দেশভেদে দামে ভিন্নতা রয়েছে। 3 বছর ধরে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছে স্টারলিংক। তাদের ওয়েবসাইটে কোন দেশে তাদের সেবা রয়েছে তা উল্লেখ করে একটি মানচিত্র পাওয়া যায়। তাতে বলা আছে চলতি বছর বাংলাদেশে এর যাত্রা শুরু হওয়ার কথা। তবে বাংলাদেশে আদৌ স্টারলিংকের অবতরণ ঘটবে কিনা তা সময় বলে দেবে।